বাংলার জলাভূমির ধারে কান পাতলে না আজও একটা গা ছমছমে কিংবদন্তি শোনা যায়। গল্পটা এমন এক সত্তার যার মাছের প্রতি লোভের কোনো শেষ নেই। হ্যাঁ, আমি মেছো ভূতের কথাই বলছি। চলুন এই ভূতের গল্পের ভেতরে ঢোকা যাক। তো এই গল্পের শুরুটাতে একটা অদ্ভুত নিয়ম আছে। নিয়মটা হলো গায়ের কেউ সূর্য ডোবার পর নদী বা পুকুরের কাছেও যায় না। কিন্তু কেন কেন এই মানা? সূর্যাস্তের পর নদীর ধারে এমন কিসের ভয়? এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের টেনে নিয়ে যাবে এক গভীর রহস্যের দিকে। আচ্ছা, গল্পের একেবারে কেন্দ্রে আছে একটা পরিবার, তপনের পরিবার। তপন মানে একজন সরকারি অফিসার, যার পোস্টিং হয়েছে এক্কেবারে এক প্রত্যন্ত গ্রামে। আর কি বলবো, তাদের গ্রামে আসার রাতটাই ছিল ভয়ঙ্কর। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর তুমুল ঝড় বৃষ্টি। তাহলে এই পরিবারে কারা কারা আছে? আছেন তপন, তার স্ত্রী মন্দাকিনী, আর তাদের দুই মিষ্টি মেয়ে সুগন্ধা আর ইন্দ্রাণী। আর তাদের সাথে আছে বাংলোর কেয়ারটেকার ভুবন, একজন বয়স্ক স্থানীয় লোক। জায়গাটা হলো নদীর ধারের একটা একদম আলাদা নির্জন সরকারি বাংলো। আর আবহাওয়া, সে তো বলতেই হবে মুষলধারে বৃষ্টি। সব মিলিয়ে একটা জমাটি পরিবেশ, তাই না? ভুবনের কথা শুনেই কিন্তু প্রথম খটকাটা লাগে। সে কিছুতেই চাইছিল না পরিবারটা এই দুর্যোগের রাতে নদী পার হোক। তার কথাগুলো শুনুন তো, কেমন একটা আসন্ন বিপদের ইঙ্গিত, তাই না? সে বারবার মানা করছিল। তার কথার মধ্যেই যেন লুকিয়েছিল প্রথম অশুভ সংকেতটা। আর এখানে সেই রাতের প্রথম রহস্যটা দানা বাঁধতে শুরু করে। ভাবুন একবার, বাংলোয় যাওয়ার পথে পরিবারটা স্পষ্ট দেখছে যে নদীর পাড় ধরে কেউ একজন হেঁটে যাচ্ছে, যাকে দেখতে হুবহু ভুবনের মতো। কিন্তু কিছুক্ষণ পরেই ভুবন অন্য একটা দিক থেকে এসে হাজির। আর সে তো একেবারে অস্বীকার করে বলল সে তো ওখানে ছিলই না। তাহলে কাকে দেখল ওরা? রাতের ঝড় তো একসময় থেমে গেল, কিন্তু সকাল হতেই এমন এক হিমশীতল রহস্য সামনে এলো যা আগের রাতের ভয়কেও ছাপিয়ে যায়। সকালবেলা বড় মেয়ে সুগন্ধা বাড়ির বাইরে এসে যা দেখল, তাতে ওর রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। কাদার মধ্যে কিছু অদ্ভুত পায়ের ছাপ। দেখেই মনে প্রশ্ন জাগে, মাঝরাতে নদী থেকে কে আসে এদিকে? কারণ ছাপগুলো কোনোভাবেই সাধারণ মানুষের পায়ের ছাপ নয়। পায়ের ছাপগুলো অদ্ভুত কেন বলছি জানেন? সাধারণ মানুষের পায়ের ছাপ তো বাড়ি থেকে নদীর দিকে যায়, তাই না? কিন্তু এই ছাপগুলো, এগুলো এসেছে নদী থেকে সোজা বাড়ির দরজা পর্যন্ত। ব্যাপারটা ভাবুন একবার, যেন কোনো কিছু জল থেকে উঠে এসে সোজা ঘরে ঢুকতে চেয়েছিল। আর ঠিক তখনই ভুবন সেই ভয়ঙ্কর ব্যাখ্যাটা দিল, এমন একটা কথা যা শুনলে গায়ে কাঁটা দেয়। তার এক কথাতেই যেন যুক্তির দুনিয়াটা ভেঙে পড়ল আর খুলে গেল এক অলৌকিক আতঙ্কের দরজা। কারণ এই পায়ের ছাপ কোনো মানুষের হতেই পারে না। এর কিছুদিন পর গল্পটা আবার মোড় নেয় বড় মেয়ে সুগন্ধাকে কেন্দ্র করে। নদীর ধারে ওর সাথে এমন এক অদ্ভুত ক্ষণিকের দেখা হয় যা এই রহস্যকে আরও অনেক বেশি গভীর করে তোলে। তো সুগন্ধা নদীর ধারে এক সুন্দরী মেয়ের দেখা পায়। মেয়েটার বড় বড় কাজল টানা চোখ, মাথায় লম্বা ঘন বিনুনি। সে সেই নিষিদ্ধ নদী তীরেই দাঁড়িয়েছিল আর ইশারা করে সুগন্ধাকে ডাকছিল। তার উপস্থিতিটা কেমন যেন একই সাথে আকর্ষণীয় আর রহস্যময়। সুগন্ধা যখন ওকে জানায় যে সে বাজারে মাছ কিনতে যাচ্ছে, মেয়েটা তখন একটাই অদ্ভুত অনুরোধ করে বসে। অন্য কিচ্ছু নয়, শুধু মাছ চাই ওর। ভাবুন তো, এই একটাই চাহিদা মেয়েটার পরিচয় নিয়ে একটা বিরাট প্রশ্ন তুলে দেয়, তাই না? মেয়েটা যে কতটা রহস্যময় সেটা আরও পরিষ্কার হয়ে গেল ঠিক তার পরের মুহূর্তে। সুগন্ধা শুধু ওর নামটা জানতে চেয়ে ঘুরেছিল, আর এক পলক পরেই ফিরে দেখে মেয়েটা উধাও, কোনো চিহ্ন পর্যন্ত না রেখে যেন বাতাসে মিলিয়ে গেছে। এবার গল্পটা একটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়। সুগন্ধার বাজার থেকে বাড়ি ফেরার পথটাই যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়। সন্ধে নেমে আসছে, অন্ধকার গাঢ় হচ্ছে, আর ওর চেনা পথটাই হয়ে উঠছে অচেনা আর বিপদসংকুল। আর ঠিক তখনই হঠাৎ করে নাকে আসে পচা মাছের একটা তীব্র গন্ধ। কোত্থেকে আসছে বিকট গন্ধ? এই গন্ধটাই ওর মনে একটা অজানা ভয় ঢুকিয়ে দেয়। ভয়ে পেয়ে ও পা চালায় আরও জোরে। আর তখনই খেয়াল করে ওর ছায়ার পাশে আরও একটা ছায়া, যেটা ওর নিজের নয়। নিঃশব্দে কেউ যেন ওকে অনুসরণ করছে। এরপরে
সেই অদৃশ্য ভয়টা যেন আরও শরীরী হয়ে ওঠে। আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই, অথচ হঠাৎ করে একটা শুকনো ডাল মট করে ভেঙে পড়ল ঠিক ওর সামনে, যেন কেউ ইচ্ছে করে ওর পথ আটকে দিল। আর ঠিক তখনই কানের কাছে ভেসে আসে একটা হিমশীতল অশরীরী ফিসফিসানি। সেই সত্তার দাবিটা এখন একদম স্পষ্ট। ওই ফিসফিসানিটা এবার একটা ক্রুদ্ধ, দাবিদার কণ্ঠে পরিণত হল, যা সুগন্ধার মনে চরম আতঙ্ক তৈরি করে। এবারও ভয় আর এক মুহূর্ত দাঁড়ায় না, দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করে। এবার আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি। পরিবারটা হয়তো ভেবেছিল যাক, রাতের মতো বিপদটা কেটে গেছে, কিন্তু তারা জানত না আসল ভয়ঙ্কর ঘটনাটা তো তখনও ঘটাই বাকি। মাঝরাতে মা মন্দাকিনীর ঘুম ভেঙে যায় রান্নাঘর থেকে আসা কিছু অদ্ভুত শব্দে। উনি সেখানে গিয়ে যা দেখেন তা এক কথায় ভয়ানক। উনি দেখেন সুগন্ধা মেঝেতে প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর নিজের হাতে কাঁচা রক্তাক্ত মাছ ছিঁড়ে খাচ্ছে। ওর সারা মুখে আর পোশাকে তাজা রক্ত মাখামাখি। আর এরপর আসর হওয়া সুগন্ধার মুখ থেকে যে কথাটা বের হয়, সেটাই ছিল সবচেয়ে শিউরে ওঠার মতো। এই একটা বাক্যেই যেন গল্পের ভয়ঙ্কর পরিণতিটা স্পষ্ট হয়ে যায়। মেছো ভূত অবশেষে তার শিকারকে নিজের করে নিয়েছে। এই পুরো গল্পটা আমাদের একটা ভয়ঙ্কর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যে কিংবদন্তিগুলোকে আমরা স্রেফ গল্প বলে উড়িয়ে দিই, সেগুলোই যদি সত্যি হয়ে একদিন বাস্তবে আমাদের দরজায় কড়া নাড়ে, তাহলে কি হবে?